নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে দেশ। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়িঘরে ঢুকেছে পানি, ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে রেকর্ড হয়েছে ২২৩ মিলিমিটার বৃষ্টি। রোববার সকাল থেকেই পানির নিচে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক, বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে বাসিন্দারা। মারাত্মক দুর্ভোগ আছে ভাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কথা যে আমরা শুনতেছিলাম ছোটবেলা থেকে, সেই প্রভাব অলরেডি পড়তে শুরু করছে। বাসাবাড়ির পানি ড্রেনে নামতো, এখন দেখা যায় যে ড্রেনের পানি বাসাবাড়িতে উঠতেছে। একই অবস্থা খুলনা রয়্যাল মোড়, করিমনগর, দোলখোলা সহ নানা এলাকায়। বাগেরহাটের পৌর এলাকা ছাড়াও প্লাবিত শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকা। সমস্ত ঘরে পানির মধ্যে হাঁটতেছি, এখন রান্না করতে যাবো, সে রান্নারও খুব কষ্ট। যে অঞ্চলে যাবেন সে অঞ্চলে ভাঙা কাদা ওঠা, ভাঙা করে এখানে একটু বর্ষা হলে পানি উঠে যায়। যশোরের শহর ছাড়াও তলিয়েছে ৫ উপজেলার নিচু এলাকা। ঝিনাইদহে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অনেক জায়গায় আমন সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। ২-৩ দিন তো একটানা বৃষ্টি হচ্ছে, চাল নেই, তার জন্য বের হয়েছি। এদিকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর ৮ উপজেলায়। লক্ষ্মীপুরের ২০ ইউনিয়ন ও ১০ ওয়ার্ডে পানিবন্দী অন্তত ৩ লাখ মানুষ। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। বন্যা জানোয়ার কিছু কমে ঘরের করছে, মনে করছি জামু। এখন আবার এই ২-৩ দিনে আবার এই আগের মতন রাস্তা ভাঙ্গেছে মেলা, এর উপর গাছপালা ভাঙ্গেছে মেলা। বৃষ্টিতে আবারও পানির নিচে চাঁদপুরের ফরিদগঞ্জ। জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জেও। কক্সবাজারে বড় ক্ষতির মুখে মাছের ঘের, ফসলি জমি। চকরিয়া, রামু, উখিয়ার দুর্গত এলাকায় খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল শুক্রবার প্রতি টন পেঁয়াজের $৫৫০ ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করে ভারত। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে আরোপিত ৪০% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে দেশটির সরকার। এতে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। এদিকে শর্ত শিথিলের প্রভাবে আগামী ১-২ দিনের মধ্যেই ঢাকার বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যে কাজ করছে তাতে আমার হিসেবে মিনিমাম ১০ থেকে ১৫ টাকা কমবে। এক সপ্তাহের ভিতরে হয়তো আগামী সপ্তাহে মনে দাম কমতে পারে। আগামী এই ২-৪ দিন পরে হয়তো এগুলা বোধহয় হবে আর কি। যেগুলো আপনার এই বর্ডার দিয়ে ঢুকবে, সেগুলো ঢুকলে বর্ডারের ভ্যালু কমবে, এখানেও সেরকম কমে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩৫ থেকে ৩৬ লাখ টন। প্রতি বছর দেশে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের ৩৮ দিনের মাথায় ঢাকায় এসেছে ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেটন নেইম্যান। রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। এ সময় সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে $20 কোটি সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। USAIDর মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health.
এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তা সহ নানা ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিব জানান, এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে, এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা থামছেই না। গত শুক্রবার পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে একজন অন্তঃসত্ত্বা মা একটি মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম নাগাল্যান্ড পোস্ট জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে গত শুক্রবার হাজার হাজার নারীর সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলেন লাইসরাম সঞ্চিতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একসময় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঞ্চিতা। পরে হাসপাতালে একটি মৃত শিশুর জন্ম দেন 34 বছর বয়সী লাইসরাম সঞ্চিতা। ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জানিয়েছে, সঞ্চিতাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। তিনি একটি মৃত সন্তান জন্ম দেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে বিক্ষোভকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা বলছে, অনাগত সন্তানকে হত্যা করা হয়েছে এবং মাকে গুরুতর অবস্থায় ফেলে রাখা হয়েছে। গতকাল শনিবার ইম্ফল মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমাদের সবাইকে মেরে ফেলো, আমাদের গুলি করো। গত 10 সেপ্টেম্বর থেকে মণিপুরের 5 জেলা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে রাজ্য সরকার। গতকাল শনিবার ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকলে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুরে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে দুপুর 2টা পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে। কুকি ও মেইতে সম্প্রদায়ের সংঘর্ষে গত বছরের মে থেকে উত্তপ্ত ভারতের মণিপুর। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি বেসামাল। মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 89 জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইয়াগির জেরে 65,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 2,35,000-এর বেশি মানুষ। দেশটির রাজধানী নেপিদোতে বন্যার প্রভাব পড়েছে। সেখানে শত শত মানুষ আটকা পড়েছে। নেপিদোর তাতকোন এলাকায় বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ইয়াঙ্গুন ও মান্দালয়ের মধ্যকার রেল পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মান্দালয়ের পিয়াবুয়ে শহরের একটি রেল সেতু বন্যায় ভেসে গেছে। নেপিদোর ইয়াঙ্গুন মান্দালয় মহাসড়কও পানিতে ডুবে গেছে। ফলে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে মান্দালয়, সাগাইন ও মগওয়ে অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। চলমান সংঘাতে দেশটিতে 27 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ভোগান্তি আরও বাড়িয়েছে। এদিকে ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডের কিছু অংশে টাইফুন ইয়াগির জেরে বন্যা দেখা দিয়েছে। ইয়াগির প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। দেশটিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় 2.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।